জামাতি ইসলামের নিবন্ধন বাতিল চাওয়াতে এইমাত্র গ্রেপ্তার রুবাইয়াত ফাতেমা তনি। জামাত ইসলাম কখনোই এই দেশে ক্ষমতায় আসতো না এবং ভবিষ্যতে আসবে না, কারণ এই দেশের নারীরা তাদেরকে মেনে নেবে। সামাজিক নারীর সংখ্যা বেশি, আপনি হয়তো জেনে থাকবেন। সেখানে এই দেশের নারীরা, যারা নারীদের কর্মঘণ্টা নির্ধারণ করতে চায়, যারা নারীদেরকে সম্মান দিতে চায় না, সেই দলকে এই দেশের নারীরা কখনোই ক্ষমতায় নিয়ে আসবে না। এখন বলবো লজ্জা শরম নাই যার, জামাত শিবির নাম তার। কেন ওদের কোনো লজ্জা করার, ঠিক হাসিনার মতো গিরগিটির মতো সেকেন্ডে রূপ পরিবর্তন করেন। তারা হলে বহুরূপী। হাসিনাও ছিল বহুরূপী, তার উত্তরসূরি এখন রেখে গেছে ওদেরকে, জামাত শিবিরকে। এই জামাত শিবিরের রাজাকার বাহিনী, তারা স্বাধীনতার 54 বছরে একবারও ফুল দিতে এই শহীদ মিনারে আসেনি। ফুল দেয়া শিরক ফুল। প্রিয় দর্শক, খুব তাড়াতাড়ি গ্রেপ্তার হতে যাচ্ছে রুবাইয়াত ফাতেমা তনি। ইতিমধ্যে জামায়াত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেছে নারী সম্মেলনে এই তনি। জামাতি ইসলাম নাকি নারীদেরকে সম্মান দেয় না, যেটা সম্মেলনে প্রকাশ করেছে এই তনি। জামাতি ইসলামকে এইভাবে কুকীর্তি করে একটা কথা বলাতে শেষ পর্যন্ত আর রক্ষা হলো না এই রুবাইয়াত ফাতেমা তনির। ইতিমধ্যে হাজারো ট্রোলের শিকার হচ্ছে এই বুইরা বেটির জামাই তনি। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি জামাতি ইসলামকে কি বলেছে, তাছাড়াও কিভাবে গ্রেপ্তার হলো। জামাত ইসলাম কখনোই এই দেশে ক্ষমতায় আসতো না এবং ভবিষ্যতে আসবে না, কারণ এই দেশের নারীরা তাদেরকে মেনে নেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিরূপ মন্তব্য বা কাউকে ব্যক্তিগত অ্যাটাক আমরা করি নাই। আপনি যেটা বারবার বলছিলেন যে বট বাহিনী, এখন আপনাকে যদি কেউ খারাপ মন্তব্য বারবার করে, আপনি কি চুপ করে থাকবেন? আপনার তো সেটার প্রতি উত্তর দিতে হবে। এখন প্রতি উত্তর দেওয়াটা যদি অপরাধ হয়ে যায়, তাহলে তো মাথা পেতে কেউ আপনার পিটাবে, সেটা আপনার মাথা পেতে আপনাকে মেনে নিতে হবে। প্রতি উত্তর দেওয়া কিন্তু আপনি, যেটা আমরা বারবার বলছি যে বট বাহিনী বা যে ধরনের যে সাইবার বুলিংটা করা হয়, সাইবার বুলিংয়ের তাহলে কি আমরা কোনো উত্তর দিব না? মানে আমরা আমাদের প্রতিবাদের ভাষাটা তাহলে কি হবে? না, প্রতিবাদের আমরা তো আমাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবো। আমাকে বারবার একজন খারাপ কথা বলবে, আমি কি সেটা মানে মুখ বন্ধ করে মেনে নিব? এক। দ্বিতীয়ত, আপনি বলেছেন যদি জামাত ইসলাম ক্ষমতায় আসতো তাহলে আমরা কি করতাম। আমরা অবশ্যই এটার আইনগতভাবে যেতাম। আমরা হাইকোর্টে এখন আমরা রিড করব, আগেও আমরা রিড করতাম, এবং অবশ্যই আমরা সকল শ্রেণী পেশার নারীরা রাস্তায় নেমে আসতাম। এবং জামাত ইসলাম কখনোই এই দেশে ক্ষমতায় আসতো না এবং ভবিষ্যতে আসবে না, কারণ এই দেশের নারীরা তাদেরকে মেনে নেবে না এবং আসতে দিবে না। যেখানে এই দেশে হচ্ছে যে নারীর সংখ্যা বেশি, আপনি হয়তো জেনে থাকবেন। সেখানে এই দেশের নারীরা, যারা নারীদের কর্মঘণ্টা নির্ধারণ করতে চায়, যারা নারীদেরকে সম্মান দিতে চায় না, সেই দলকে এই দেশের নারীরা কখনোই ক্ষমতায় নিয়ে আসবে না। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের সকল নারীদেরকে যে সাইবার বুলিংটা করা হয়, আমি আগেও বলেছি, আমরা এটার একটা ওয়ান স্টপ সলিউশন চাই। সেটা যেই করুক, আমি আগেও এটা বলেছি যে সেটা যেই করুক, সেটা কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ করুক বা যেই করুক, সেটার আমরা একটা কঠিন আইন চাই এবং আইনের প্রয়োগ চাই, এবং এটার একটা ওয়ান স্টপ সলিউশন চাই। না, আমি তো এইমাত্র বললাম সেটা যে কোনো রাজনৈতিক দলের হতে পারে, যে কোনো মানুষ হতে পারে, যে কোনো ব্যক্তি মানুষ হতে পারে, আলাদা মানুষ হতে পারে। মানে সোশ্যাল মিডিয়াতে যে সাইবার বুলিংটা করা হয়, সেটা যে কোনো যেই হোক না, আইন যখন হবে আর আইনের প্রয়োগ যখন হবে, সেটা সবার জন্যই হবে, আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য সমান। সেটা নারী হোক আর পুরুষ হোক। একজন পুরুষ কি বুলিংয়ের শিকার হয় না? একজন পুরুষও তো বুলিংয়ের শিকার হয়। আমাদের যারা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে, সেই পুরুষরা কি বুলিংয়ের শিকার হচ্ছে না? তারা কোথায় যাবে? তারা কি আইনের দ্বারস্থ হবে না? তো আইনটা সবার জন্য সমান হোক। এখন বলবো লজ্জা শরম নাই যার, জামাত শিবির নাম তার। কেন ওদের কোনো লজ্জা করার, ঠিক হাসিনার মতো গিরগিটির মতো সেকেন্ডে রূপ পরিবর্তন করেন। তারা হলে বহুরূপী। হাসিনাও ছিল বহুরূপী, তার উত্তরসূরি এখন রেখে গেছে ওদেরকে, জামাত শিবিরকে। তারাও এখন পদে পল্টিবাজ করতেছেন, বেহেশতের টিকিট বিক্রি করতেছেন। কবরের প্রথম প্রশ্ন কি হবে সেটাও তারা জনগণকে শিখাচ্ছেন। আমরা যেগুলো জীবনে শুনি নাই, ইতিহাসের পাতায় তারা সেগুলা অন্ধকার ইতিহাস তৈরি করে যাচ্ছে। জনগণের নেতা জনগণের মাঝেই তো বরণ হচ্ছে। আজকে থেকে আমাদের বাংলাদেশে ঈদের দিন মনে হচ্ছে হাজার হাজার জনগণ তার অপেক্ষায় বাংলাদেশে। আমরা এখানে সবাই মিলে জড়ো হচ্ছি। আসলে আমার মনে হয় সারা বাংলাদেশ থেকে আনাচে কানাচে সব জায়গা থেকে লোকজন আসছে। এখানে আমরা কেউ কাউকে চিনি না, কেউ কাউকে জানি না, সবাই সুসংগঠিতভাবে একত্রে তারেক রহমানের জন্য অপেক্ষায় আছে। কি পরিমাণ লোক আসবে মনে হচ্ছে? আসলে একজন জাতীয় নেতার কথা আপনি কিভাবে বলছেন? এটা কি একটা জনসমুদ্রে পরিণত হয়েছে? কি কোনো সংখ্যায় এটাকে আমরা সংখ্যায়িষ্ট করতে চাই না। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জনতা একভাবে ইনশাল্লাহ 25 তারিখে দেখতে পাবেন। অলরেডি তো আজকেই দেখতে পাচ্ছেন যে এখানে কত জনসমুদ্র সৃষ্টি হয়েছে।
18 বছর পরে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলার জমিনে পা রাখছেন। 25 তারিখ ওনার প্রত্যাবর্তন দিবস। যারা ওনাকে নিষ্পেষিত করার চেষ্টা করেছিলেন, যারা ওনাকে বিতাড়িত করেছিলেন, আজকে তারাই নির্বাসনে আর কোনোদিন বাংলার জমিনে পা রাখতে পারবে বলে আমার মনে হয় না। যদিও আসেন, কিন্তু তারা পাশের দড়িতে ঝুলতে হবে, এটাই হলো তাদের কর্মকাণ্ডের প্রতিফলন। তো আমাদের চেয়ারম্যান আসছেন, আমরা আনন্দে উল্লাসিত এবং আমরা ভাষা প্রকাশ করতে পারবো না। আমাদের কাছে যে কি খুশি লাগছে, খুবই খুশি লাগছে। এত খুশি মনে হয় জীবনে কোনো ঈদের আনন্দ তো আমরা পাইনি, এরকম আমাদের কাছে লাগছে। কেন আমরা দীর্ঘ 18 বছর অনেক নির্যাতন করে রাজপথে ছিলাম। এই যে আমাদের বরিশালের আপা, আমার নোয়াখালী সোনাইমুড়ির আপা, ঝিনাইদহের আপা, ওই যে চট্টগ্রামের আপা, সবাই কষ্ট করেছেন। সবাই আজকে সারা বাংলাদেশ থেকে, আজকে প্রায় 1 সপ্তাহ যাবত ঢাকা শহরের যেখানে আছে সবাই এসে অপেক্ষারত আছেন কখন এক ঝলক জনাব তারেক রহমানের মুখখানা সচক্ষে দেখতে পারবেন। এতদিন তো মিডিয়াতে দেখেছেন এবং সবাই এখন সচক্ষে দেখবেন। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় আনন্দের বিষয়। এর চেয়ে আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসবে, বীরের বাংলাদেশে বীরের বেশে মাটি কাঁপছে, তারেক রহমান আসছে, তারেক রহমান আসছে, মাটি কাঁপছে, মাটি কাঁপছে, তারেক রহমান আসছে। 25 তারিখ সারা দিন বাংলাদেশের খুশির দিন, 25 তারিখ সারা দিন জিয়ার সৈনিক। নেতার কাছে আমাদের সবচেয়ে বড় সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে আগামী 25 তারিখে যেন আমাদের নেতা তো শরীরে মানে সমস্ত শত্রুকে অবসান ঘটিয়ে বাংলাদেশে সুন্দরভাবে আসতে পারেন, এই স্টেজে এসে সবাইকে সংবর্ধনা সালাম জানাতে পারেন। এটাই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা। আগামী দিনে বাংলাদেশের জনগণের ভোটে ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, দেশ চালাবেন। এই দেশ যতবার খাদের কিনারায় চলে গেছে ততবারই জিয়া পরিবার এই দেশের হাল ধরেছে ইনশাআল্লাহ। এবং সেটাই আপনারা দেখছেন বাংলাদেশের অবস্থা কি, শত্রুরা কিভাবে বাংলাদেশে আবারও নির্যাতন চালাচ্ছেন বিএনপিকে পচানোর জন্য। বিগত 17-18 বছর আওয়ামী লীগ স্বৈরাচারী খুনি হাসিনা বিএনপির পিছনে কুকুরের মতো লেগেছিলেন। এখন আবার আরেক দল জামাত শিবির, আমি প্রকাশ্যেই বললাম, তারা কিন্তু বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন এবং তারা জ্বালাও পোড়া করে দেশকে অস্থির করে তুলছেন যেন নির্বাচনটা বাতিল হয়, যেন বাংলাদেশে কোনো নির্বাচন না হয়। আমরা এই শত্রুদেরকে বলতে চাই, খুনি হাসিনাকে আমরা ভারত পাঠিয়েছি বাংলাদেশের 18 কোটি জনগণ, কিন্তু আপনারা 71-এর ঘাতক, আপনারা 71-এর ঘাতক করে গিরি করেছেন, আপনারা পাকিস্তানের দালাল ছিলেন, আপনারা বাংলাদেশের মা বোনদের ইজ্জত লুটে নিয়ে নেওয়ার সহযোগিতা করেছেন। সেটা আপনারা ভুলে গেলেও এই দেশ জাতি কখনো আপনাদেরকে বলে যায়নি। কোন রকম আগুন লাগিয়ে, কোন রকম দেশের ভিতরে অকারেন্স ঘটিয়ে নির্বাচন ঠেকানো যাবে না ইনশাল্লাহ। নির্বাচন বিজয়ের আলী ওদের আগে বলতাম লজ্জা শরম নাই যার আওয়ামী লীগ নাম তার, এখন বলবো লজ্জা শরম নাই যার জামাত শিবির নাম তার। কেন ওদের কোনো লজ্জা করার ঠিক হাসিনার মতো গিরগিটির মতো সেকেন্ডে রূপ পরিবর্তন করেন। তারা হলে বহুরূপী, হাসিনাও ছিল বহুরূপী, তার উত্তরসূরি এখন রেখে গেছে ওদেরকে জামাত শিবিরকে। তারাও এখন পদে পদে পলিটিক্স করতেছেন, বেহেস্তের টিকিট বিক্রি করতেছেন, খবরের প্রথম প্রশ্ন কি হবে সেটাও তারা জনগণকে শিখাচ্ছেন। আমরা যেগুলো জীবনে শুনি নাই ইতিহাসের পাতায়, তারা সেগুলা অন্ধকার ইতিহাস তৈরি করে যাচ্ছে। আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান অনেকদিন পরে দেশের মাটিতে আসছেন, এই জন্য আমরা এত উৎসাহী আগ্রহী যে ওনাকে এক নজর দেখার জন্য। ইনশাল্লাহ আমরা 25 তারিখে ওনার জনসভায় থাকবো, কিন্তু এর আগেও প্রস্তুতি আমাদের কিভাবে আমাদের নেতাকে আগমনটা ওনাকে কিভাবে অভ্যর্থনা জানাবে, কিভাবে স্টেজ রেডি করছে। দূর থেকে মোহাম্মদপুর থেকে আমার মা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল দলের একজন নেত্রী, আমার ছোট বোনও সেও 32 নম্বর ওয়ার্ডের একজন আমি একজন স্কুলের টিচার এবং আমরা আছি, আমার হাজব্যান্ডও চাকরির মধ্যে আছেন। তারপরে এসেছি দেখার জন্য যে কিভাবে একজন নেতা এতদিন পরে আমাদের বাংলাদেশে প্রত্যাবর্তন করছে, এটার জন্য আমরা খুবই আনন্দিত এবং স্বচক্ষে দেখার জন্য এসেছি পূর্বাচলে। ধন্যবাদ। কি আশা করেন? আমরা আশা করি যে বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত এবং একটা স্বাধীন এবং খুন খারাপি থেকে বাংলাদেশকে যাতে রক্ষা করতে পারে, এটাই ওনার কাছে আমাদের প্রথম আশা, যে দেশকে একটা
চাঁদাবাজি দুর্নীতিমুক্ত এবং গুম হত্যার হাত থেকে আমাদেরকে নিরাপত্তা দিতে পারে, জানমালের নিরাপত্তা দিতে পারে, এটাই আমাদের নেতার কাছে প্রথম আশা। এই বলবো যে যেভাবে আপনার জ্বালাও পোড়া ওরা শুরু করেছেন, একটু আগেও বললাম যে অকারেন্স যেভাবে শুরু করেছেন, যে উদিসি, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টার, যেভাবে তারা জ্বালাইছেন এবং আপনারা দেখেছেন কারা করেছে, সেই শিবিরের সেক্রেটারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, তারপরে আরেকজন হয়েছে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। তারা কিন্তু প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে জ্বালাও পোড়া এদেরকে শেষ করে দিতে হবে। একটা সাংস্কৃতিক অঙ্গন, পৃথিবীর ইতিহাসে মনে হয় বাংলাদেশে প্রথম কোনো এত বড় বড় মানে পত্রিকা অফিস জ্বালিয়ে দেওয়া, এটা খুবই দুঃখজনক, খুবই ন্যাক্কারজনক। যারা 71-এর দালাল ছিলেন তারাই তাদের পক্ষে এগুলো করা সম্ভব। কিন্তু আপনারা দেখেছেন সে জামাতের নেতা আমির কি বলেছেন, সে 2 দিন পরে এসে সে নিন্দা প্রকাশ করে, কিন্তু তার দলের নেতারা যে এত বড় ঘোষণা দিয়ে এত বড় ন্যাক্কারজনক ঘটনা ঘটালো, এরকম করলো, কিন্তু তাদেরকে তো সাদিক কাইয়ুম তাদেরকে তো তিনি দল থেকে বহিষ্কার করেন নাই এবং কোনো অব্যাহতি দেন নাই। সমস্ত নাটের গুরু হলো জামাতের আমির, তাদের দ্বারা এগুলো সম্ভব। তারা মনে করেছেন এই 2 নম্বরই করে দেশে জ্বালাও পোড়া করে তারেক রহমানের প্রত্যাবর্তন ঠেকাতে পারবেন। ইনশাআল্লাহ তারেক রহমানের প্রত্যাবর্তন ঠেকানোর কোনো সুযোগ নাই এবং আপনারাই নিজেরা নিজেদের এতে যাবেন, আস্থা করে যাবেন, এটা জনগণ বিশ্বাস করে। আপনারা মনে করেন আপনারা ক্ষমতায় চলে এসেছেন, আর এই ক্ষমতাকে এত সোজা দামি মামি নির্বাচন করে দিনের ভোট রাতে করে খুনি হাসিনা টিকতে পারে নাই, আর আপনারা কি আপনারা টিকবেন? কখনোই টিকতে পারবেন না। সুতরাং বিএনপির সাথে খেলতে আসেন না, আমরা এগুলা পছন্দ করি না। জনগণ যাদেরকে ভোট দিবে তারা ক্ষমতায় যাবে, এটা আমরা বিশ্বাস করি। জনগণ আমাদের আস্থা, আমাদের ভবিষ্যতের রাজনৈতিক অঙ্গনের অনেক বড় প্রেরণা, এটাই আমাদের বিশ্বাস। কি বলবো আর, ওই সিনেমার ভাষায় বলতে হয় বুকের পিছে চিনতিন ব্যথা, কেমনে বলবো মনের কথা? এখন বুকের ভিতরে চিনতিন ব্যথা, এখন কিভাবে বলবে তাদের মনের কথা? এখন এই কথাটা আমরা রিটার্ন ফেরত দিচ্ছি, বুকে বড় জ্বালা। এখন তারা ঘুমাইয়া ঘুমাইয়া যা স্বপ্ন দেখেছিলেন, এখন জেগে দেখে সবই কিন্তু অন্ধকার। তারা স্বপ্ন দোষে বিবর্জিত ছিল, এখন স্বপ্ন দোষ বেগে দেখে যে না, এটা তো বাস্তব হচ্ছে। আমাদের স্বপ্ন দোষে কোনো কাজ হয় নাই। তারেক রহমানকে ঠেকানোর মতো আর কোনো জায়গা নাই, কোনো অবস্থান নাই। তারেক রহমান বাংলাদেশের আপামর জনগণের নেতা, তৃণমূলের নেতা এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রীর ছেলে, রাষ্ট্রপতির ছেলে, মহান স্বাধীনতার ঘোষকের ছেলে। সুতরাং তারেক রহমানের সাথে কারো তুলনা হয় না, তারেক রহমান বীরের বেশে। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন রুবাইয়াত ফাতেমা তনিকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে সোশ্যাল মিডিয়াতে। ইতিমধ্যে সংবাদ মাধ্যমে এই রুবাইয়াত ফাতেমা তনি জামাতি ইসলামের নিবন্ধন বাতিল চেয়েছে। মানে ভাবতেই পারছেন যে জামাতি ইসলামকে গোটা বাংলাদেশ চাচ্ছে, কিন্তু বিএনপি যে ভোটে ষড়যন্ত্র করে জিতেছে এইটা প্রমাণিত। কিন্তু সেই জামাতি ইসলামকেই এমন কটূক্তি করে কথা বলেছে সাংবাদিক সম্মেলনে, আর যার ফলেই শেষ পর্যন্ত ফেঁসে যায় তনি। ইতিমধ্যে তনির এইরকম মন্তব্য নিয়ে গোটা বাংলাদেশ ক্ষিপ্ত হয়েছে যে নিজেই কিনা খোলামেলা পোশাকে ঘোরাঘুরি করে, এমনকি 3-4টা তার বয়ফ্রেন্ড, এমনকি স্বামী, তার আবার সুরক্ষা কি হবে? তো যাই হোক, পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।